কখনো শুনেছেন সাপের সুনাম করছে একটা নেউল? বা ধরুন গরম তেলে আপনি বেগুন দিলেন, অথচ তেল ছিটকে এসে আপনার হাতে পড়লো না। কি মনে হচ্ছে এগুলো অসম্ভব? এমনই অসম্ভব কাজটা যদিও বা হয়ে থাকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী সুনাম করছে ভারতের প্রধানমন্ত্রী, এমনটা হওয়া একেবারেই অসম্ভব। কিন্তু আজ এমন একজনের কথা বলবো যিনি পাকিস্তানি প্রধানমন্ত্রীকে এই কাজটি করতে রীতিমতো বাধ্য করেছিলেন। ছেলেটির নাম এস জয়শঙ্কর। ওই রোগা লম্বা কৃষকায় মানুষটির মধ্যে এমন চরিত্র লুকিয়ে রয়েছে যেটা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। তিনি ইমরান খানকে বাধ্য করেছিলেন ভারতের সুনাম করতে। তিনি নিজে উপস্থিত থেকে আমেরিকার প্রেসিডেন্টকে প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছিলেন, ভারত কারোর দয়ায় চলে না, ভারত স্বাধীন। ঠিক সেই দিন থেকে আমেরিকা দাদাগিরি করাটা কার্যত বন্ধ করে দিয়েছিল এই মানুষটির সামনে। ওই সর্বদা গম্ভীর মুখের আড়ালে কি জাদু আছে, আর কিভাবেই বা তিনি আমেরিকার দাদাগিরি বন্ধ করে দিয়েছিলেন, চলুন জেনে নিই। ভিডিওর আগে এমন কিছু আছে যেটা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। অজান্তেই আপনি বলে উঠবেন, সত্যি আমাদের ভারত মাতা রত্নপ্রসবা। আপাতত সুলোচনা জয়শঙ্করের কথাই বলি, তিনি তো আসলে রত্নপ্রসবা। অপরদিকে কৃষ্ণস্বামী সুব্রমণিয়াম জয়শঙ্কর, যিনি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, স্বনামধন্য সাংবাদিক, এবং তার সবথেকে বড় পরিচয় হলো তিনি একজন সিভিল সার্ভেন্ট। এই দুজনেরই জীবনের সবথেকে বর্ণময় কর্মসার্থকতা হলো 4 জন সুসন্তানের জন্ম দেওয়া। এনাদের মেয়ে সুধা সুব্রমণিয়াম, ছেলে সঞ্জয় সুব্রমণিয়াম। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা এই সঞ্জয় সুব্রমণিয়ামের নাম নিশ্চয়ই শুনেছেন। দ্য কেরিয়ার অ্যান্ড লেজেন্ড অফ ভাস্কো দা গামা, পর্তুগিজ এম্পারার ইন এশিয়া, অ্যাক্রস দ্য গ্রিন সি, ইউরোপস ইন্ডিয়া, রাইটিং দ্য মুঘল ওয়ার্ল্ড, এই সব তারই লেখা বই। এই সঞ্জয় সুব্রমণিয়ামের আর এক ভাই হলেন IAS এস বিজয় কুমার, যিনি ভারত সরকারের অধীনে রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি। এই স্বনামধন্য পিতা ও খ্যাতিবান ভাই বোনেদের আর একজন সহোদর হলেন আজকের গল্পের নায়ক এস জয়শঙ্কর। তারই কাহিনী বলবো আমি। অরিজিন 9 জানুয়ারি 1955 সালে দিল্লিতে জন্ম হয় এস জয়শঙ্করের। দিল্লির JNU থেকে ইন্টারন্যাশনাল রিলেশন নিউক্লিয়ার ডিপ্লোমেসিতে MA, MPhil, PhD করেন তিনি। এস জয়শঙ্করের অভিনব স্কিল তার কলেজের সময় থেকেই পাওয়া যেত, কারণ স্টুডেন্ট ইউনিয়নের যে কোনো সমস্যা তিনি তুড়িতে সমাধান করে দিতে পারতেন। PhD করার পর 1977 সালে তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস জয়েন করেন। অফিসিয়ালি নিজের ডিপ্লোমেসি কেরিয়ার শুরু করেন। নিজের কেরিয়ারের প্রথম 20 বছরের মধ্যে তার শুরুর দিকেই উনি ভারতের অ্যাবরড মিশনের সঙ্গে অনেক দেশের সঙ্গে যুক্ত হন। মস্কো, শ্রীলঙ্কা, হাঙ্গেরি এবং জাপানের আলাদা আলাদা পদে নিজের স্কিল ডেভেলপমেন্ট করেছেন। সেই সব দেশের ভাষা রপ্ত করেছেন। ভাবতে পারছেন ঠিক কতটা কর্মকুশল হলে এই সব জায়গায় কাজ করা সম্ভব? শুধু তাই নয়, এত রকম দেশে ঘোরার পরেও তিনি হিন্দি, ইংলিশ, তামিল, রাশিয়ান, জাপানিজ, চাইনিজ, হাঙ্গেরির ভাষাও শিখেছিলেন। এস জয়শঙ্কর 2004 সাল থেকে 2007 সাল অবধি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। ভারত এবং আমেরিকার মধ্যে সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট সফলভাবে সাইন করেন তিনি। কি ভাবছেন এই কাজটা এতটাই সহজ ছিল? এর জন্য জয়শঙ্করকে নানান সাহসী কর্মকৌশল নিতে হয়েছিল। আসলে সেই সময় আমেরিকা নন প্রলিফিকেশন পলিসি, অর্থাৎ পরমাণু অস্ত্রের বিতরণ সম্পর্কিত নিয়ন্ত্রণ করার পলিসিকে কঠোরভাবে পালন করত। সেই যে দাদাগিরি করার অভ্যাস, আসলে আমেরিকায় ঠিক করে দিত কোন দেশ কতটা পরমাণু অস্ত্র রাখতে পারবে, কতটা পরমাণু অস্ত্রের পরীক্ষা পর্যন্ত করতে পারবে। কিন্তু ভারত 1974 এবং 1998 সালে বিনা NPT সই করেই আমেরিকার তৈরি এই পলিসির বিরুদ্ধে গিয়ে নিউক্লিয়ার টেস্ট করেছিল, যা তাদের নিয়মের বিরুদ্ধতা ছিল। আসলে নিউক্লিয়ার নন প্রলিফিকেশন টেরিটরি হলো এমন একটি আন্তর্জাতিক টেরিটরি যার কাজ পরমাণু অস্ত্রের বাড়াবাড়ি কমিয়ে দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনা। কিন্তু ভারত তাদের নিয়ম ভেঙেছিল বলে আমেরিকা ভারতের সঙ্গে নিউক্লিয়ার এগ্রিমেন্ট সই করতে চায়নি। এছাড়াও অনেক আইন প্রণেতা এবং আইনজীবীরাও এই চুক্তির বিরোধিতা করেছিল। কিন্তু এত প্রতিবন্ধকতার পরেও এস জয়শঙ্কর হার মানেননি। উনি এতটাই অভিনব স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন যে আমেরিকাকে এই চুক্তি মানতে বাধ্য করা হয়েছিল। অজিত ডোভাল তখন দেশে বার্তা পাঠিয়ে পাকিস্তানের সব শয়তানি ফাঁস করে দিয়েছিল, ফলে পরমাণু পরীক্ষা করতেই হতো। এই অজিত ডোভালকে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। এই ভিডিওর শেষে সেটি দেখলেই আপনার সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। এবার কাহিনী দেখে রাখি।
জয়শঙ্কর ওই সময় আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন এবং এই ভূমিকার জন্যই তার ইউএস এর পলিসি মেকারদের সঙ্গে কথা বলে তাদের চুক্তি সম্পর্কিত সমস্যা সমাধান করার সুযোগ হয়েছিল। জয়শঙ্কর পলিসি মেকারদের বুঝিয়েছিলেন যে এই চুক্তির পর ভারত আমেরিকার সম্পর্ক আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে, যার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও একজোট হয়ে লড়াই করা যাবে। জয়শঙ্কর বলেছিলেন ভারত নিউক্লিয়ার অস্ত্র ও তার নিয়ন্ত্রণ নিজের কাছেই রাখবে। এছাড়া জয়শঙ্কর বলেছিলেন ভারতে এনার্জি চাহিদা প্রত্যেক মুহূর্তে বেড়েই চলেছে। ভারত এবার জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে পরিবেশের ধ্বংস চাইছে না। এই জন্যই যদি এই ডিল সাইন করা যায় তাহলে গ্লোবাল ওয়ার্মিংকে অনেকাংশে কমানো যাবে। এভাবেই অবশেষে আমেরিকা 2008 সালে নিউক্লিয়ার ডিল সাইন করার জন্য রাজি হয়ে গিয়েছিল। এই ডিলের পর ভারত আন্তর্জাতিক মার্কেটে পারমাণবিক জ্বালানি এবং প্রযুক্তি কেনার বৈধতা পায়, যার জন্য ভারতের জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমে আসে, যা পরিবেশের জন্য একটা ভালো প্রয়াস ছিল। এই বড় জয়ের পর ডক্টর জয়শঙ্কর সিঙ্গাপুর চলে আসেন। এখানেই জয়শঙ্কর পরের 2 বছর ভারতের হাই কমিশনার হিসেবে কাজ করেছিলেন। এরপর জয়শঙ্কর চীন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং তিনি ভারত চীন সীমান্ত সমস্যাকে সমাধান করার জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন। চীনে কাজ করার সময় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় জয়শঙ্করের। আসলে নরেন্দ্র মোদী তখন চীন সফরে চীনের অনেক মহান ব্যক্তিদের সঙ্গে মিটিং করার জন্য এস জয়শঙ্করের সাহায্য নিয়েছিলেন। জয়শঙ্করের সময় কাটানোর পর নরেন্দ্র মোদী ওনার কাজে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে পরবর্তীতে তাকে সরকারের একটি বড় দায়িত্ব পর্যন্ত দিয়েছিলেন তিনি। চীনের এই 4 বছরের কার্যকালে জয়শঙ্কর চীনের অনেক সিক্রেট ব্যাপার এত ভালোভাবে বুঝে নিয়েছিলেন যে পরে সংগঠিত হওয়া ভারত চীন সমস্যাকে উনি খুব সহজেই সমাধান করে ফেলেছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় 2017 সালে হওয়া ডোকলাম বর্ডার ইস্যু। ভারতের জমিতে চীনের রাস্তা বানানো নিয়ে তৈরি হয়েছিল এই সমস্যা। এই রাস্তার মাধ্যমে চীন ভুটানের জায়গাও দখল করতে চেয়েছিল, আর ভুটান দখল করা মানেই ভারতের চিকেন স্নেকে খুব সহজেই সমস্যা করা সম্ভব। জয়শঙ্কর ভুটান এবং চীনা অফিসিয়ালদের সঙ্গে কথা বলা শুরু করেন। এই 3 দেশের শীর্ষ আলোচনায় জয়শঙ্করের কথায় চাইনিজ অফিসিয়ালরা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে এক চাইনিজ অফিসার বলেছিলেন যে জয়শঙ্কর একজন কূটনীতিবিদের মতো নয়, বরঞ্চ একজন সৈনিকের মতো কথা বলেছেন। জয়শঙ্করের এই প্রচেষ্টার জন্য চীন পিছু হটতে বাধ্য হয়। ডোকলাম অঞ্চলে রাস্তা বানানোর কাজও বন্ধ করে দিতে বাধ্য হয়। তাই এইটা শুধুমাত্র জয়শঙ্করের জয় নয়, পুরো ভারতের জয়। চীন এরপর লাদাখ বর্ডার সমস্যা করতে থাকে। 2020 সালের জুন মাসে চাইনিজ আর্মি লাদাখের গালোয়ান ভ্যালিতে ঢুকে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ করে। সেখানে চীন হঠাৎ ভারতের ওপর হামলা করে। ভারত মাতারও জওয়ানরা এর প্রতি উত্তর দেয়। এই সীমান্ত সমস্যাকে সমাধান করার জন্য এস জয়শঙ্কর সরাসরি বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেন এবং কূটনীতির প্রয়োগ করে চীনের সাথে 5 পয়েন্ট এগ্রিমেন্ট সাইন করিয়ে নেন, যেখানে লেখা ছিল চীন এতদিন হওয়া সমস্ত ভারত চীন এগ্রিমেন্টের প্রোটোকল মানবে এবং পরে যদি আবারও সীমান্ত সমস্যা হয় তাহলে সেটা আক্রমণ করার বদলে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। এই প্রয়াসের জন্য 2021 সালে চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে নিজের আর্মিকে পিছিয়ে নিতে বাধ্য হয়। 2014 সালে ভারতের লোকসভা ভোটে এনডিএ জোট জিতে আসে। এরপর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী জয়শঙ্করকে আমেরিকা থেকে ভারতে ডেকে পাঠালেন। ভারতে ডেকে জয়শঙ্করকে পরের 2 বছরের জন্য ফরেন সেক্রেটারি পদে বসিয়ে দেন। এর মধ্যে তিনি আমেরিকা, রাশিয়া, জাপানের মতো শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক পোক্ত করে ফেলেছিলেন এবং ভারতের জন্য নতুন পলিসিও বানিয়ে ফেলেছিলেন। এরপর 2019 সালে পুনরায় এনডিএ জোটের আগমন হলে এস জয়শঙ্করকে ভারতের বিদেশ মন্ত্রী পদে নিযুক্ত করা হয়। একবার ভেবে দেখুন, জয়শঙ্কর কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তার সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই পদ দেন। 5 বছর পরে এই পদে থাকা অবস্থায় অনেক সুকঠিন এবং সম্ভ্রান্ত পদক্ষেপ নেন এই এস জয়শঙ্কর। এই সময় ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে রীতিমতো বদলে গিয়েছিল। আর ঠিক এই সময়তেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জয়শঙ্করের সুনাম করেছিলেন। কেন করেছিলেন জানার আগে ৭০ বছর ধরে কাশ্মীর সমস্যাকে জয়শঙ্কর কিভাবে তার কৌশল দিয়ে সমাধান করতে ভারতকে সাহায্য করেছিলেন সেটা জেনে নিই চলুন। ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে কাশ্মীর তখন জ্বলছে। জয়শঙ্কর বলেন কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাই কেউ যেন এর মধ্যে মাথা না ঘামায়।
এই বক্তব্য ছিল আসলে আমেরিকার প্রতি সতর্কবার্তা। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করে দেয়। আন্তর্জাতিক মিডিয়া অনুযায়ী এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের হওয়া প্রথম সবথেকে বড় হামলা, যেখানে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছিল। রাশিয়ার এই হামলার জন্য আমেরিকা রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা জারি করে, যেমন রাশিয়ার সঙ্গে থাকা অন্য কোনো দেশের ব্যবসা করতে পারবে না, যে দেশ করবে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমেরিকার এই সিদ্ধান্তের জন্য তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, কারণ রাশিয়া সারা পৃথিবীতে সবথেকে বেশি তেল রপ্তানি করত। যেহেতু ভারতের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর জন্যই তেলের দরকার পড়ে, তাই তেলের দাম বাড়ার সাথে সাথে দুনিয়াতে মুদ্রাস্ফীতি দেখা যায়। কিন্তু জয়শঙ্কর এই সময় একটা স্মার্ট পদক্ষেপ নিয়েছিলেন। যেমন ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ছিল, যার জন্য ভারত রাশিয়া এবং সমস্ত পশ্চিমা দেশগুলির সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে পেরেছিল এই ভারতবর্ষ। শুধু তাই নয়, আমেরিকা যখন রাশিয়ার বিরুদ্ধে রেজলিউশন পাস করে তখনও ভারত এটাতে ভোট দেয়নি, যার জন্য পরবর্তীতে আখেরে ভারতেরই লাভ হয়েছিল। এরই সাথে ডক্টর জয়শঙ্করের জন্য সফল হওয়া অপারেশন গঙ্গার নামে ভারতের 22,500-রও বেশি ভারতীয় নাগরিককে ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। এছাড়াও পাকিস্তানি ছাত্রকে উদ্ধার করে আনা হয়। রাশিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা করার পরেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেনি। যখন পশ্চিমা দেশগুলি এর জন্য ভারত থেকে কৈফিয়ত চায়, তখন ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের কম দামি তেলের দরকার আছে, তাই রাশিয়া থেকে এই তেল নেওয়া বন্ধ করতে পারবে না ভারত। তার এই বক্তব্যের কিছু মাস পরেই পাকিস্তানি তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর জয়শঙ্করের এই মন্তব্যের সুনাম করেন। চাণক্য একটি কথা বলেন, যখনই কোনো রাজা যুদ্ধ জেতে তখন পুরো কৃতিত্ব রাজাই পায়, কিন্তু জয়ের পেছনে আসল হাত থাকে মন্ত্রীদের। তাই রাজার সাথে তাদেরও বরাবর সম্মান পাওয়া দরকার। ভারতের মহান অশোক স্তম্ভের নির্দেশে চতুর্দিকে জয়ের ধ্বনিতে আবারও বেজে উঠুক জয়শঙ্করের নাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।